নমস্কার, আমার নাম দীপক বিশ্বাস। বিশ্বাস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই। আজ আমি অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই চ্যাপ্টারটা অনেক রকম কম্পিটিশন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং 5 to 10 ক্লাস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই এই চ্যাপ্টারটি নিয়ে আমি আজ আলোচনা করব। তোমাদের যা যা ধারণা দেওয়ার দরকার আমি তোমাদেরকে দেব। খুব সহজ সরল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা কমেন্টে জানাবে ক্লাসটি কেমন লেগেছে। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, অনুপাত এবং সমানুপাত। প্রথমে আমরা অনুপাত শিখব, তারপরে সমানুপাত শিখব। তাহলে আগে অনুপাতটা নিয়ে আলোচনা করি, তারপরে সমানুপাত নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখবো? অনুপাত। অনুপাত মানে হচ্ছে তুলনা। অনুপাত মানে হচ্ছে তুলনা। অনুপাত মানে কি বটে? তুলনা। মানে একটা জিনিসের সাথে আর একটা জিনিসের তুলনা। অবশ্যই জিনিস দুটো সমজাতীয় হইতে হবে। মানে ধরো বয়সের সঙ্গে বয়সের তুলনা করতে পারো। ঠিক আছে, কারো বয়স তার সঙ্গে আরেকজনকার বয়সের তুলনা করতে পারো। কারো উচ্চতা নেই, তার সঙ্গে তুমি উচ্চতার তুলনা করতে পারো। ঠিক আছে, কেউ কো টাকা রোজগার করে, কারো আয় নেই, কেউ কো টাকা আয় করে, তার সঙ্গে অন্য একজনের আয়ের তুমি তুলনা করতে পারো। নেই? এরকম। হ্যাঁ, যে যে জিনিসগুলো একই রকম সেই জিনিসগুলো তুমি তুলনা করতে পারবে। ঠিক আছে, বয়সের সঙ্গে বয়স, উচ্চতার সঙ্গে উচ্চতা, আয়ের সঙ্গে আয়। ঠিক আছে, আরো অনেক রকমের জিনিস আছে। যে যে জিনিসগুলো সমজাতীয় একই রকম সেই জিনিসগুলোই আমরা তুলনা করতে পারবো। মানে কারো বয়স, ঠিক আছে, কারো ধরো বয়স বলা হচ্ছে বয়স হচ্ছে 15 বছর। আর উচ্চতা ধরো 150 সেমি। বুঝলে, এটা ধরো একজনকার, ওর বয়স 15 বছর, উচ্চতা 150 সেমি। ঠিক আছে, আর আরেকজনকার আছে, তার বয়স হয়তো 12 বছর, আর তার উচ্চতা হচ্ছে 120 সেমি। তাহলে এই এটা দুজন ব্যক্তি, এটা শ্যাম, এটা রাম। রামের বয়স 15 বছর আর উচ্চতা 150 সেমি। শ্যামের বয়স 12 বছর আর উচ্চতা 120 সেমি। তাহলে তোমরা কি ভাববে যে এই রামের বয়সের সঙ্গে রামের উচ্চতার কিন্তু তুলনা করা যাবে না, শ্যামের বয়সের সঙ্গে শ্যামের উচ্চতার কোনো তুলনা করা যাবে না। কিন্তু আমরা এটা করতে পারি যে রামের বয়সের সঙ্গে শ্যামের বয়সের তুলনা করতে পারবো। ঠিক আছে, রামের বয়সের সঙ্গে শ্যামের বয়সের তুলনা করতে পারবো, বয়সের সঙ্গে বয়স, ইয়ার বয়সের তুলনা করব, আর ইয়ার উচ্চতার সঙ্গে ইয়ার উচ্চতার আমরা তুলনা করতে পারবো। ঠিক আছে, তাই সমজাতীয় রাশির মধ্যেই অনুপাত সম্ভব। সমজাতীয় রাশির মধ্যে অনুপাত সম্ভব। সমজাতীয় রাশির মধ্যে অনুপাত সম্ভব। আর একটা জিনিস, অনুপাত হচ্ছে একক বিহীন। অনুপাতের কোনো একক নেই, অনুপাত একক বিহীন। ঠিক আছে, অনুপাত হচ্ছে একক বিহীন। সেটা কিভাবে, এটাও আমি বলছি। ঠিক আছে, সমজাতীয় রাশির মধ্যে অনুপাত সম্ভব, অনুপাত একক বিহীন। আর অনুপাতের যেটা চিহ্ন, অনুপাতের চিহ্ন সেটাকে বলা হয় এরকম দুটো ফুটকি, উপরে একটা নিচে একটা, ইজ টু। ইজ টু, অনুপাতের চিহ্ন হচ্ছে ইজ টু। ঠিক আছে, ইজ টু। দেখো অনুপাত আমরা কিভাবে লিখি, বা অনুপাতের একক নাই কেন, কি জন্য অনুপাতের একক নাই। ধরো রাশির বয়স 13 বছর, আর রাশির দিদির বয়স
19 বছর। ঠিক আছে, তাহলে এই দুটোর অনুপাত সম্ভব। কিভাবে আমরা অনুপাত করব? তাহলে আমরা এরকম ভাবে লিখবো। কিরকম ভাবে লিখবো? যে রাশির বয়স ইজ টু দিদির বয়স, নেই ইজ টু দিদির বয়স। তাহলে রাশির বয়সের জায়গায় কত লিখবো আমরা? 13 বছর। আর দিদির বয়সের জায়গায় কি লিখবো? 19 বছর। আর এটা কি বললাম? ইজ টু মানে তুলনা। ঠিক আছে, তাহলে এই যে যদি আমরা এটা ভগ্নাংশের মতন ভাবে লিখি তাহলে কি হবে? এমনি হবে 13 বছর বাই 19 বছর। তাহলে এখানে যে এককগুলো আছে সেগুলো আর থাকবে না, 13 বাই 19ই থাকবে। তো এটা কত হয়ে যাবে? এটা সমান কত লিখবো? 13 ইজ টু 19। তার মানে হচ্ছে যে রাশির বয়স যদি 13 হয়, তখন আর 13 বছর বলবো নি, মানে রাশির বয়স যদি 13 বছর হয় বা 13 হয়, তাহলে ইয়ার হবে 19। অবশ্যই বয়সটা তো বছরে এককেই হবে, কিন্তু যখন অনুপাতের আকারে লিখবো তখন আর এককগুলো দেওয়া যাবে না। মানে তখন কি পড়বো? এটা যে রাশির বয়স ইজ টু রাশির দিদির বয়স সমান 13 ইজ টু 19। মানে রাশির বয়স যদি 13 বছর হয় তাহলে তার দিদির বয়স হবে 19 বছর। এরকম ভাবতে হবে যে রাশির বয়স যদি 13 বছর হয় তাহলে তার দিদির বয়স হবে 19 বছর। ঠিক আছে, এই যে 13 ইজ টু 19 লিখলাম, এটা কি লিখলাম আমি? 13 ইজ টু 19। এটা একটা অনুপাত। এটা কি বলছে আমাদের? এটা একটা অনুপাত। এটাকে বলে অনুপাত। ঠিক আছে, এটাকে বলে অনুপাত। 13 ইজ টু 19 মানে রাশির বয়স যদি 13 হয় তাহলে রাশির দিদির বয়স হবে 19। অনুপাতের কোনো একক হয়নি, অনুপাত একক বর্জিত। আর দুটি সমজাতীয় রাশির মধ্যে যদি তুলনা করা হয় তখনই সেটাকে অনুপাত বলা হয়। দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় অনুপাত। দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা। তাহলে এইটা যদি 13 ইজ টু 19 বলি, তাহলে যে এইটা এই অনুপাতের কি কি আছে জিনিসগুলো, বিষয়গুলো সেগুলো বলছি। এই সামনে যে জিনিসটা আছে, পদটা আছে, মানে 13 ইজ টু 19, এগুলোকে এক একটা পদ বলা হবে। এটা একটা পদ নেই, আর এটাও একটা পদ। ঠিক আছে, সামনে যে পদটা আছে এটা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ব পদ আর একটাকে বলা হয় উত্তর পদ। ঠিক আছে, সামনে যে পদটা আছে সেটাকে বলা হয় পূর্ব পদ, আর পরের যে পদটা আছে সেটাকে বলা হয় উত্তর পদ। মানে এখানে পূর্ব পদ হচ্ছে 13 আর উত্তর পদ হচ্ছে 19। ঠিক আছে, তাহলে এই অনুপাতটা কিভাবে পড়া হবে? 13 ইজ টু 19। এখানে 13 হচ্ছে পূর্ব পদ, 19 হচ্ছে উত্তর পদ। এগুলোকে পদ বলা হয়। আমি অনুপাত আর ভগ্নাংশ এই দুটো তুলনা করে দেখাচ্ছি। অনুপাতেরও প্রকারভেদ দেখাচ্ছি আর এই ধারে ভগ্নাংশেরও প্রকারভেদ দেখাচ্ছি। কারণ ভগ্নাংশ তোমরা সবাই শিখেছো, তার সঙ্গে সঙ্গে ভগ্নাংশেরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আর তার সঙ্গে অনুপাতেরও ধারণা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভগ্নাংশে যেমন আমরা কি লিখি? আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি লিখি? ভগ্নাংশের ক্ষেত্রে লিখি লব বাই হর। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এমনি লিখি লব বাই হর। তেমনি অনুপাতের ক্ষেত্রে কি লিখবো? পূর্ব পদ ইজ টু উত্তর পদ। কি লিখবো? পূর্ব পদ ইজ টু উত্তর পদ। তাহলে তুমি এটা কি ভাবতে পারো? যেটা লব, ভগ্নাংশের যেটা লব সেটা তুমি উত্তর পদ ভাবতে পারো, আর যেটা ভগ্নাংশের হর সেটাকে তুমি উত্তর পদ ভাবতে পারো। লবটাকে পূর্ব পদ আর হরটাকে উত্তর পদ ভাবতে পারো। লয় কিন্তু মানে ধরা চলবে না যে একবারই লব মানে পূর্ব পদ। ঠিক আছে, তুলনা করতে পারো যে যেটা পূর্ব পদ ধরবো আমি, সেটা এখানে লবের সঙ্গে তুলনা করতে পারবো, উত্তর পদটাকে হরের সঙ্গে তুলনা করতে পারবো। কিন্তু ভগ্নাংশের একক হয়, ভগ্নাংশের তো অংশ বলা হয় নেই। আমরা ভগ্নাংশের একক কি বলি? অংশ, কিন্তু ইয়ার কোনো একক নাই অনুপাতের। ঠিক আছে, তারপরে এখানে যদি প্রকারভেদ গুলো যদি পড়তে চাই আমরা, যেমন ধরো প্রথমে ভগ্নাংশের যেমন প্রকারভেদ আছে। কি প্রকারভেদ আছে? যে আমাদের প্রকৃত ভগ্নাংশ কি আছে? প্রকৃত ভগ্নাংশ। প্রথম ইয়ারা কি বলে? প্রকৃত ভগ্নাংশ নেই। তাহলে এইখানে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়? লবটা ছোট হয় আর হরটা বড় হয়। যদি ইয়ার উদাহরণ দিই 3/5 নেই, 7/10, 9/15,
11 এরকম। লবটা ছোট, হরটা বড়। সেরকমই অনুপাতের ক্ষেত্রে কি বলা হবে? ওইটাকে বলা হবে লঘু অনুপাত। কি বলা হবে? লঘু অনুপাত। ঠিক আছে, কি বলা হবে? লঘু অনুপাত। তার মানে এখানে কি হবে? এইখানে হবে পূর্বপদ ছোট আর উত্তরপদটা হবে বড়। পূর্বপদটা হবে ছোট, উত্তরপদটা হবে বড়। বুঝে যাচ্ছে? অনুপাত দুটো সমজাতীয় রাশির মধ্যেই সম্ভব। ঠিক আছে, অনুপাত ও ভগ্নাংশ কিন্তু একই রকম হয়। আমি দুটো তুলনা করে দেখাচ্ছি, তোমরা এটার সঙ্গে এটার ধারণা নিতে পারো। মানে যেটা প্রকৃত ভগ্নাংশ সেই হিসেবে তুমি লঘু অনুপাতটা ভাবিতে পারো। অনুপাতে পূর্বপদ উত্তরপদ থাকে। অনুপাতের যে পদগুলো মানে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে পূর্বপদ মানে পদ বলা হয়। সামনের পদটাকে বলা হয় পূর্বপদ, পরের পদটাকে বলা হয় উত্তরপদ। সেরকমই ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে হর। সেরকম ভগ্নাংশে আছে প্রকৃত ভগ্নাংশ, সেরকমই অনুপাতে আছে লঘু অনুপাত। তাহলে এখানে কি হয়? পূর্বপদটা ছোট, উত্তরপদটা বড়। তাহলে আর যদি উদাহরণ দিই তাহলে কি হবে? 5:9 নেই, হ্যাঁ 2:7, হ্যাঁ নেই এরকম 3:11 দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, পূর্বপদটা ছোট আর উত্তরপদটা বড়। ঠিক আছে, এরপর কি আসে? এখানে আসে অপ্রকৃত ভগ্নাংশ। এখানে কি আসে? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ নেই মানে এখানে লবটা বড় হয়। নেই কি হয়? লবটা বড় হয়। আর একটা জিনিস হ্যাঁ, এইখানে তোমরা এটা ভাবে রাখতে পারো যে প্রকৃত ভগ্নাংশ একের থেকে ছোট হয় আর অপ্রকৃত ভগ্নাংশ একের থেকে বড় হয়। নেই, প্রকৃত ভগ্নাংশ একের থেকে ছোট হয় আর অপ্রকৃত ভগ্নাংশ একের থেকে বড় হয়। তাহলে এখানে কি হয়? লবটা বড় হবে। তাহলে আর যদি উদাহরণ দেখো, 5/3 বলতে পারো, হ্যাঁ 9/2, 7/5, 4/3 এরকম। সেরকমই এখানে কি আছে? গুরু অনুপাত। এখানে কি আছে? গুরু অনুপাত। এখানে কি আছে? গুরু অনুপাত। তাহলে এখানে কি হবে? এখানেও সেরকমই কি হবে বুঝতে পারছো তোমরা? বলো। পূর্বপদটা বড় হবে আর উত্তরপদটা ছোট হবে। ঠিক আছে, পূর্বপদ ছোট হবে আর উত্তরপদ বড় হবে। পূর্বপদ বড়, উত্তরপদ ছোট। তাহলে যদি আর উদাহরণ দিই তুমি বলতে পারো 9:7 নেই, 3:2, 5:3 এরকম। এরকম ভাবে তোমরা বলতে পারো। এই দুটো জিনিস বোঝা গেল। এরপর দেখো সাম্য অনুপাত। ঠিক আছে, তার মানে হচ্ছে এইখানে কি হবে? পূর্বপদ সমান হবে উত্তরপদ। মানে পূর্বপদ আর উত্তরপদ কি হবে? সমান সমান হয়ে যাবে। মানে এরকম 5:5, 6:6, 7:7 এরকম। ঠিক আছে, সেরকম ভগ্নাংশেরও আমরা কি রাখি? তখন লব আর হরটা সমান হয়ে যায়। লব আর হর যখন সমান হয়ে যায় তখন আমরা কিভাবে লিখি? 5/5, 6/6 নেই, 5/5 সমান আমরা কি লিখি? 1। এটা কি বলি আমরা? এক অংশ বা সম্পূর্ণ। 6/6টাকে আমরা কি বলি? এক অংশ বা সম্পূর্ণ। নেই, হ্যাঁ সেরকমই এখানে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারবো 1:1। হ্যাঁ, এটাও 1:1 হবে। তারপরেরটাও যদি লিখতে চাই 1:1 করে এগুলো হবে। মানে সাম্য অনুপাত মানে সেটা 1:1। ঠিক আছে, যেমন এখানে 5/5 মানে এক অংশ, 6/6 মানে এক অংশ। তুমি যদি লেখো 8/8 তাও সেটা এক অংশই হবে। 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়। 9/9 মানে এক অংশ। ঠিক আছে, এইখানে যেমন তোমরা শিখেছো লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ আকারে প্রকাশ নিশ্চয়ই তোমরা ভগ্নাংশে শিখেছো। লঘিষ্ঠ আকার লঘিষ্ঠ আকার মানে কি? সব থেকে ছোট করা। লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। মানে ধরো লব 15 আর হর হচ্ছে 20। তোমরা কি করো? লবটাকে যত দিয়ে ভাগ করো, হরটাকে
তত দিয়ে ভাগ করতে হবে। মানে ধরো এটা 15 আছে, 15কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমি 3 পাবো। আর 15কে যদি 15কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 পাবো। আর 20কে যদি 5 দিয়ে ভাগ করি 4 পাবো। হ্যাঁ, 5 দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে উপর নিচে 5 দিয়ে ভাগ করলাম, উপরটাকেও 5 দিয়ে ভাগ করলাম, নিচটাকেও 5 দিয়ে ভাগ করলাম। তাহলে এটা আমরা কি পাবো 3/4 এরকম পাবো। হ্যাঁ, এরকম পাবো না? এটা হচ্ছে লঘিষ্ঠ রূপ। সেরকম অনুপাতেরও হয় লঘিষ্ঠ অনুপাত, নেই সব থেকে ছোট করা। হ্যাঁ, লঘিষ্ঠ অনুপাতে প্রকাশ করো, নেই লঘিষ্ঠ অনুপাতে প্রকাশ, এরকম আসতে পারে লঘিষ্ঠ অনুপাতে প্রকাশ, নেই। হ্যাঁ, লঘিষ্ঠ অনুপাতে প্রকাশ। আমরা যে 5:5, 6:6, 7:7 লিখেছি, এর সবগুলো লঘিষ্ঠ অনুপাত কিন্তু একই হবে। যদি আমরা 5কে 5 দিয়ে ভাগ করি 1 হবে, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 6কে 6 দিয়ে ভাগ করলে 1। ঠিক আছে। যদি ধরো আমার এরকম থাকে 15:20, কি থাকবে 15:20। তাহলে এখানে যদি আমরা 5 দিয়ে ভাগ করি 15কে, তাহলে 5 3 15, আর 20 যেমন আছে থাকবে। 5 দিয়ে যদি 20কে ভাগ করি তাহলে 5 4 20, এরকম হবে। যদি ধরো লেখা থাকে 27, 27:81, নেই 27:81, নেই। তাহলে তোমরা প্রথমে 3 দিয়ে ভাগ করবে। কেমন ভাবে করবে? 3 9 27 হয়, আর 3 দিয়ে 81কে ভাগ করবে, 3 27 81। আবার 3 দিয়ে যদি ভাগ করি 3 3 9 হয়, 3 9 27 হয়। মানে 9কে যদি 3 দিয়ে ভাগ করি 3 থাকে, 27কে যদি 3 দিয়ে ভাগ করি 9 থাকে। দিয়া কি রইল 3:9, কি রইল 3:9। 3কে 3 দিয়ে যদি ভাগ করি, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, আর 3কে যদি 3 দিয়ে যদি 9কে ভাগ করি 3 থাকবে। এরকম ভাবে লঘিষ্ঠ অনুপাতগুলো করা হয়। ঠিক আছে। আর একটা দুটো উদাহরণ দিচ্ছি আমি লঘিষ্ঠ অনুপাত। হ্যাঁ, লঘিষ্ঠ অনুপাতের উদাহরণ দিচ্ছি। ধরো আছে কত লিখবো 26:39, 26:39। ঠিক আছে, 26:39। ঠিক আছে। এখানে যদি করি, এখানে যদি করি আমরা, এখানে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি ভগ্নাংশে লিখে, মানে 26/39। ঠিক আছে। বলো 26 আর 39 কার ঘরে আছে? তোমাদেরকে একটু ভাবতে হবে, মাথাটা খাটাতে হবে, নামটা পরিষ্কারভাবে মুখস্থ রাখতে হবে। আমরা জানি 13 ঘরে আছে। 13কে যদি 13 দিয়ে যদি 26কে ভাগ করি, 13 2 26 হয়, আর 13 3 39 হয়। তাহলে 2/3। তাহলে এখানেও কত হবে 13 2 26, 13 3 39, এরকম। এই ধরো আমরা লিখি 24:64। কি লিখলাম 24:64, 24:64। তাহলে তোমরা এখানে ভাগ করে যাবে। 24কে যদি 2 দিয়ে ভাগ করি 2 12 24 হয়। 64কে 2 দিয়ে ভাগ করলে 2 3 6, 2 2 4 হয়। আবার 2 দিয়ে ভাগ করতে হবে, এখানে 12 আর 32 হইল, 2 6 12 হয়, 2 16 32 হয়। নেই 2 2 6 12, 2 16 32, 2 3 6 হয়, আর 2 দিয়ে যদি 16কে ভাগ করি 8 হয়। হ্যাঁ, তাহলে এই যে 24:64, 24:64, আর লঘিষ্ঠ অনুপাতটা কি হইল? লঘিষ্ঠ অনুপাতটা হইল লঘিষ্ঠ অনুপাতটা হইল 3:8। বোঝা যাচ্ছে? এখানে যদি আমরা ভগ্নাংশের আকারে লিখে যদি কাটাকাটি করতাম 24/64, নেই 24/64, এখানে কত দিয়ে কাটবো 2 12 24, নেই 2 32 64, 2 6 12, 2 16 32, 2 3 6, 2 8 16, এরকম ভাবে কেটে কেটে যাবো। তাহলে আমার আসবে লঘিষ্ঠ আকার 3/8। ঠিক আছে, 3/8 লঘিষ্ঠ অনুপাত। লঘিষ্ঠ আকার ভগ্নাংশের ক্ষেত্রে বোঝা যাচ্ছে কিনা বলবে। লঘিষ্ঠ অনুপাত বোঝা গেছে? ক্লিয়ার? লঘিষ্ঠ অনুপাত কমেন্টে জানাবে তোমরা বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে। তারপর যেটা আছে সেটা হচ্ছে অনন্যক। ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়? অনন্যক। কি হয়? অনন্যক। বলে আমরা ধরো যদি বলে 5/7 এর অনন্যক, 5/7 এর অনন্যক, 5/7 এর অনন্যক। অনন্যক কত হবে? উল্টোটা হবে, লব বাই হরের অনন্যক হবে হর বাই লব। তাহলে এখানে তার অনন্যক কত হবে? 7/5। এই 5/7টা কি ভগ্নাংশ? 5/7টা আমাদের প্রকৃত ভগ্নাংশ। 5/7টা কি বলে? প্রকৃত ভগ্নাংশ। 5/7টা আমার কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ।
তাহলে প্রকৃত ভগ্নাংশের যদি অনন্য করি, প্রকৃত ভগ্নাংশের যদি আমরা অনন্য করি তাহলে আমরা কি ভগ্নাংশ পাবো? আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো। কি ভগ্নাংশ পাবো? অপ্রকৃত ভগ্নাংশ পাবো। প্রকৃত ভগ্নাংশে যদি অনন্য করি আমরা কি ভগ্নাংশ পাবো? অপ্রকৃত ভগ্নাংশ পাবো। ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ অনন্য করলে অপ্রকৃত ভগ্নাংশ পাবো। বুঝা যাচ্ছে? সেরকমই এইখানে কি আছে? এইখানে আছে অনুপাতে আছে ব্যস্ত অনুপাত। কি আছে? ব্যস্ত অনুপাত। কি আছে? ব্যস্ত অনুপাত। ঠিক আছে, এখানে কি বলা হয়? ব্যস্ত অনুপাত বলা হয়। যেমন যেমন ধরো লিখি, ধরো আমি লিখছি 5:7 এর কি লিখবো? ব্যস্ত অনুপাত। 5:7 এর ব্যস্ত অনুপাত কি হবে? পূর্বপদ, এটা পূর্বপদ নেই, এটা কি বলে আমার? পূর্বপদ। এটা আমার কি বলে? উত্তরপদ। পূর্বপদ আর উত্তরপদ। পূর্বপদ আর উত্তরপদ। তাহলে এখানে কি হবে? তার উল্টাটা হবে। কি হবে? তার উল্টাটা হবে, মানে 5:7 এর উল্টাটা হবে, মানে 7টা আগে চলে আসবে, 5টা পরে যাবে, মানে 7:5 হয়ে গেল। মানে এখানে কি হয়ে গেল? এটা পূর্বপদ হয়ে গেল আর 5টা হয়ে গেল আমার উত্তরপদ। ঠিক আছে, তাহলে এটা আমার কি অনুপাত ছিল? এটা কি অনুপাত ছিল? পূর্বপদ ছোট ছিল। পূর্বপদ যদি ছোট হয় তাহলে সেটা কি অনুপাত বলে? লঘু অনুপাত। পূর্বপদ ছোট হলে লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাতের যে ব্যস্ত অনুপাতটা পাইলাম, লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত কি পাইলাম? লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত কি পেলাম? এখানে পূর্বপদ বড় হয়ে গেছে, এটা কি হয়ে গেল আমার? গুরু অনুপাত। এটা কি হয়ে গেল আমার? গুরু অনুপাত। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই দুটো বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে, তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, সেরকম ধরো আমি এখানে লিখছি 11/5, এর কি ভগ্নাংশ? এর অনন্যক নেই, এর কি ভগ্নাংশ? কমেন্টে দেখো, লেখো। তাহলে এর অনন্যক কত হবে? এর উল্টাটা 5/11, এর কি ভগ্নাংশ হয়ে গেল? এখানে লবটা বড়, তার মানে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। লবটা যদি বড় হয় সেটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ নেই। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ এর অনন্যক আমরা কি পাচ্ছি? অপ্রকৃত ভগ্নাংশের অনন্যক পাচ্ছি আমরা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, বুঝে যাচ্ছে? কমেন্টে জানাও। সেরকম ভাবে এখানে আমরা কি পড়বো? এরপর আমরা লিখবো, আমি এখানে লিখছি 11:5, ওইটাই লিখছি 11:5। এখানে 11টা হচ্ছে আমার পূর্বপদ নেই, 11টা আমার পূর্বপদ, 5টা আমার উত্তরপদ নেই। তাহলে এর ব্যস্ত অনুপাত নেই, এর ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত কি হবে? এর উল্টাটা, মানে 5:11 হয়ে যাবে নেই। তার মানে এটা হচ্ছে এটা হচ্ছে পূর্বপদ হয়ে যাবে 5টা নেই, 5টা হয়ে যাবে আমার পূর্বপদ আর 11টা হয়ে যাবে উত্তর পদ। ঠিক আছে, তাহলে আমার এটা কি অনুপাত ছিল? তোমরা দেখো কি অনুপাত ছিল? কি অনুপাত ছিল? এটা আমার গুরু অনুপাত ছিল। যেমন 11:5, তাহলে গুরু অনুপাত নেই, গুরু অনুপাত। তার ব্যস্ত অনুপাত কি হলো? গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত। ঠিক আছে, ব্যস্ত অনুপাত কি হলো? ব্যস্ত অনুপাত হচ্ছে আমার লঘু অনুপাত। বুঝা যাচ্ছে? কমেন্ট করবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে কিনা বলবে, কমেন্টে জানাবে। সরি, সম্পূর্ণ বোর্ডটি দেখা যাচ্ছে কিনা সেটাও তোমরা কমেন্টে একটু জানাবে। টপিকটা আশা করি বুঝা গেল। কতটা কি বুঝতে পারলে তোমরা কমেন্টে জানাও। এরপর দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা, কি বলে? সমতুল্য ভগ্নাংশ আর সমতুল্য অনুপাত। সমতুল্য ভগ্নাংশ, এখানে মানগুলো একই রকম থাকে। যদি ধরো বলে 2/3 এর সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করো, তখন তোমরা কি করবে? এই যে 2/3 আছে, 2/3
আছে, এর উপরে যত গুণ করবে নিচেও তত গুণ করবে। শুধু গুণ নয়, ভাগও তোমরা করতে পারো। উপরে সরি, মাইকটা একটু প্রবলেম হচ্ছে। আমি সমতুল্য অনুপাত নিয়ে আলোচনা করলাম, আমি সেটা আরেকবার বলে দিচ্ছি। সমতুল্য অনুপাত, ঠিক আছে। আমি লিখেছিলাম 2:3, বড়া এই 2টা হচ্ছে আমার পূর্বপদ আর 3টে হচ্ছে আমার উত্তরপদ, ঠিক আছে। আমি বলছিলাম যে পূর্বপদকে যত দিয়ে গুণ করবো উত্তরপদকে তত দিয়েই গুণ করতে হবে। মানে ধরো 2:3 আছে, তো এটার সমতুল্য অনুপাতগুলো লিখছি। মানে ধরো 2 × 2 আর এখানে 3 × 2, ঠিক আছে। ধরো 2 × 5, 3 × 5, 2 × 11 = 3 × 11, এরকমভাবে তোমরা করতে পারো।
তাহলে এটা যদি করি, এটা আসবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এটা 5 দুগুণে 10, 5 তিনে 15, 11 দুগুণে 22, এটা আসবে 11 তিনে 33, এরকম করো। ঠিক আছে, সেরকম ভগ্নাংশের ক্ষেত্রেও, সমতুল্য ভগ্নাংশের ক্ষেত্রেও তোমরা এরকম করতে পারো। 2/3, ওটা 2/3, উপরকে যত দিয়ে গুণ করবে নিচটাকে তত দিয়েই গুণ করবে। এখানে যদি 5 লেখো, এখানেও 5, এখানে 6 লিখলে এখানে 6, নেই 2/3 আছে, উপরে যদি 7 লেখো নিচেও 7, নেই 2/3, উপরে যদি 11 লেখো, নেই নিচেও তোমাকে 11 লিখতে হবে। উপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ তোমরা করতে পারো, সেটাকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। দেখো, আমি অনুপাতের কতগুলো অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। আমার কাছে 26টি আম আছে। আমি ও রাজীব 8:5 অনুপাতে আমগুলি ভাগ করে নেব। তাহলে আমি কতগুলো আম পাবো আর রাজীব কতগুলো আম পাবে, এটা তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আমি আর রাজীব 8:5 অনুপাতে ভাগ করে নেব। তার মানে আমার পাওয়া আম ইজ টু রাজীবের পাওয়া আম সমান কত? 8:5, 8:5। তার মানে এটার মানেটা খুব ভালোভাবে বুঝতে হবে। তার মানে হচ্ছে যে আমি যদি 8টা আম নিই বা 8টা আম যদি পাই আমি, তাহলে রাজীব পাবে 5টা আম। আমি যদি 8টা নিই, রাজীব নিবে 5টা। তাহলে আমি 8টা নেবো, রাজীব 5টা নিবে। তাহলে মোট কতগুলো হবে? 13টা। মোট কতগুলো হবে? 13টা। মানে 13টার মধ্যে যদি জিজ্ঞাসা করি 13টা, মোট আম কটা হবে? 13টা। ও 8টা নিয়ে নিবে, যতগুলোই আম থাকুক, 26টা আছে না 100টা না 1000টা আছে, সেটা আমার দেখার দরকার নেই। ধরো 26টি আম বলাই নাই, শুধু বলেছে যে 8:5 অনুপাতে এক ঝুড়ি আম আছে, আমরা 8:5 অনুপাতে আমগুলো ভাগ করে নেব। তার মানে আমি যদি 8টা নিই, রাজীব নিবে 5টা। আমি 8টা নিলে রাজীব নিবে 5টা আম। আমি 8টা নিলে রাজীব 5টা আম নেবে। মানে মোট কটা আম হবে? 13টা। তাহলে এইখানে একটা জিনিস তোমরা নতুন শিখবে, সেটা হচ্ছে আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার মানে এই অনুপাত দুটো তোমার যোগ করতে হবে, যে তার মধ্যে তুমি কোটা ভাগে পাচ্ছ, সেটাই হচ্ছে আনুপাতিক ভাগহার। মানে আমি যদি দেখি মোট, ও যদি 8টা নিলেই, সরি, আমি যদি 8টা নিই আর রাজীব যদি 5টা আম নেই, তাহলে মোট কটা আম নেওয়া হবে? 13টা আম নেওয়া হবে। এবার 13টার মধ্যে রাজীব পাবে 5টা আর আমি পাবো 8টা। তাহলে এইরকম একটা নতুন লাইন তোমাদেরকে শিখতে হবে, যে আমার পাওয়া আমের কি বের করতে হবে? আনুপাতিক ভাগহার। কি বের করতে হবে? আনুপাতিক ভাগ হার। কি বের করতে হবে? আনুপাতিক ভাগহার। আমার পাওয়া আমের আনুপাতিক ভাগহার। তার মানে আমি কোটা পাইছি? 8টা। কোটার মধ্যে 8 যুক্ত 5টার মধ্যে, মানে হচ্ছে 8/13। ঠিক আছে, রাজীব রাজীবের পাওয়া আমের আনুপাতিক ভাগহার কত হবে? ও পাইছে কোটা? 5টা। কোটার মধ্যে 8 যুক্ত 5টা, মানে 5/13। মানে 13টার মধ্যে আমি পাবো 8টা, রাজীব পাবে 5টা। তাহলে কোটা আম আছে? 26টা আম আছে। তাহলে তোমরা যদি ঐকিক নিয়মে করতে চাও, তাহলে তোমরা এরকম ভাবে করতে পারো, যে 13টি আমের মধ্যে আমি পাবো 8টি। যদি একটি আম থাকে, একটি আমের মধ্যে আমি কোটা পাবো? 8/13টি। আম কোটা আছে? 26টি। 26টি আমের মধ্যে আমি কোটা পাবো? 8/13 গুণিত 26। 13 একে 13, 13 দুগুণে 26, মানে 8 দুগুণে 16টি। আমি কোটা পাবো? 16টি। কিন্তু আমরা এরকম ভাবে করবো না। আমরা কিভাবে করব? আমরা
কিভাবে করবো নেই, তাহলে প্রথম কাজ কি হবে, যে অনুপাতটা দেওয়া আছে সেটা ভালোভাবে দেখতে হবে। আমার পাওয়া আম আর রাজীবের পাওয়া আমের অনুপাত হচ্ছে 8:5, মানে আমি যদি 8টা আম পাই, রাজীব পাবে 5টা। আমার পাওয়া আমের কি বের করতে হবে, আনুপাতিক ভাগার, মানে মোট যে অনুপাত আছে সেই দুটো যোগ করতে হবে, তার মধ্যে আমার ভাগে কোটা, 8 আর 5 যোগ করলে তো 13 হয়, তো 13-র মধ্যে আমার হচ্ছে 8টা, 5টা, 13-র মধ্যে রাজীবের হচ্ছে 5টা, তার দুটাই আম থাক, যদি 26টা থাকে তাও ওই অনুপাতে আমরা ভাগ করব, 1000টা থাকলেও আমরা ওই অনুপাতেই ভাগ করব, মানে 13টা আম নেবো, একবারে 13টা আম কুড়াবো, 8টা আমি নেবো, 5টা রাজীবকে দেবো, ঠিক আছে। 26টি আমের মধ্যে আমি পাবো, এটা আমরা কিভাবে করব, ডাইরেক্ট করব। 26টি আমের মধ্যে আমি পাবো নেই, 26টি আমের মধ্যে আমি পাবো কোটা নেই, তাহলে 13-এর মধ্যে কোটা পাবো, 8টা, 26টার মধ্যে কত পাবো, 26 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। 13 একে 13, 13 দুগুণে 26, 8 দুগুণে 16টি, ঠিক আছে। 26টি আমের মধ্যে রাজীব কোটা পাবে, রাজীব পাবে নেই, রাজীব পাবে কোটা, ও 5টা পাবে কোটার মধ্যে, 13টার মধ্যে, 26-এর মধ্যে কোটা, 13 কে 13, 13 দুগুণে 26, মানে 5 দুগুণে 10, ঠিক আছে। আরো অঙ্ক আমি অনুপাতে করাবো অন্য ক্লাসে, ঠিক আছে। কতটা বুঝতে পারলে তোমরা সেটি জানাও, অঙ্কগুলো বুঝতে পারলে তোমরা নিজে থেকে করতে পারবে, ধারণাটাই গুরুত্বপূর্ণ জিনিস, ধারণাটা নিতে হবে, প্রত্যেকটা অঙ্ক এরকমই হবে অনুপাতে, এই লাইনগুলোর মাধ্যমেই আসবে, যে অনুপাতটা দেওয়া আছে সেটা দেখতে হবে, সেটার থেকে আনুপাতিক ভাগাহারগুলো বের করতে হবে, তারপরে লাইনে উত্তর। অঙ্কগুলো একটু বড় হবে কিন্তু খুবই সোজা অঙ্ক অনুপাতের, ঠিক আছে। তোমরা ক্লাসটি কতটা বুঝতে পারলে সেটি কমেন্টে জানাও।